আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার কিছু ভালো লাগছে না, ইচ্ছে করছে তোমাকে নিয়ে পরিবার সমাজ সবকিছুর অগোচরে হারিয়ে যাই, যেখানে পরিবার সমাজ কোনো কিছুর ভয় থাকবে না, যেখানে ভালোবাসার মানুষ সব সময় একরকম থাকবে। দর্শন ওকে সোজা করে দাঁড় করিয়ে ওর গালে হাত রেখে বলল, আমারও তাই ইচ্ছে করছে। বাবা মাকে সব বলার চেয়ে আমার কাছে পালিয়ে যাওয়াটার অপশনটা ইজি লাগছে। বলতে পারো তুমি কি কাপুরুষ? তোমাকে হারানোর চেয়ে ভালো তো আমি কাপুরুষের তকমা গায়ে লাগিয়ে ফেলি, তাতেও যদি তোমাকে পাওয়া হতো। দর্শন ওকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, অর্ষ আমি পারছি না এই চরম সত্যিটা আমার পরিবারকে জানাতে। ভয় হয় যদি তারা না মানে, আর তারা না মানলে তো আবার তুমি মানবে না। আচ্ছা, তাদের মানা না মানা কি খুব জরুরি? আমাদের ভালোবাসাটা কি এতটাই তুচ্ছ হয়ে গেল? দর্শন আমি বুঝতে পারছি, কিন্তু একটা ভয় তো আমাকে গ্রাস করছে। তাই আমি চাইছি ভয়ে ভয়ে জীবন না কাটিয়ে স্বচ্ছতা নিয়ে আগামী দিনগুলো কাটাতে, তোমার পরিবারকে আমার মা হওয়ার ব্যাপারটা জানাতে। তখনই ওরা কারো গলা শুনতে পেল। পেছনে কেউ একজন খক খক করে কাশছে। কাশিটা ইচ্ছেকৃত সেটা বুঝতে পেরে দুজনেই সেদিকে ঘুরল। আয়াসকে দেখে অর্ষা হকচকিয়ে গেল। ওদের দুজনকে এভাবে একসাথে দেখে ও কি মনে করছে, কি বলবে ওকে? আয়াস এগিয়ে এলো অর্ষার দিকে, থমথমে মুখে বলল, আয়াস ভাইয়া, আমি আগে থেকেই তোদের ব্যাপারে জানি, তাই এই টপিকের কত বোর হতে চায় না। এখন যেটা বলছি শোন, তোর মাথায় কি কখনো বুদ্ধি শুদ্ধি হবে না? তোর মা হওয়ার চান্স 10%, কিন্তু তুই যেভাবে হাই হুতাশ করছিস, মানুষ 1% থেকে 100% করার জন্য প্রাণপণ চেষ্টা করে, আর তুই 10% হাল ছেড়ে বসে আছিস, অবিশ্বাস্য। আবার তুই সবাইকে বলে বেড়াইতে চাইছিস তুই মা হতে পারবি না। 10% কি কিছুই না? অর্ষা, নিজের উপর বিশ্বাস কেন হারাচ্ছিস? দর্শন ওদের কথার মাঝে বলল, ওয়েট, কি 10%? অর্ষা বারবার শুধু বলে আসছে ওর মা হওয়ার সম্ভাবনা কম, কেউ 10% সেটা তো বলেনি। 10%ই আমার জন্য 100%। আয়াসুর কথা শুনে আশ্বাস দিয়ে বলল, হ্যাঁ, এখনই তোমার মা বাবাকে এই ব্যাপারে বলবো না, কারণ যতই হোক বাবা মা তো, তারা আবার কি ভাববে। আগে তোমার বিয়েটা হোক, তারপর তোমার ট্রিটমেন্ট শুরু হবে। দেখো ডাক্তার কি বলে। একটা বাচ্চার জন্য তো এত বছর ভালোবাসা মিথ্যে হয়ে যেতে পারে না। আল্লাহর উপর ভরসা রাখো, সব সময় তাকে স্মরণ করো। তিনি কাউকে নিরাশ করেন না, চাওয়ার মতো চাইলে তিনি ফিরিয়ে দেন না। অর্ষার দিকে আয়াস চেয়ে বলল, ওর কথা একদম কানে নিও না। তোমার বাবা মাকে ততটুকু জানাও যতটুকু জরুরি। তোমাদের পূর্ব পরিচিতির কথা, তোমাদের ভালোবাসার কথা, অর্ষার ফ্যামিলি পজিশন ওনারা জানেননি। দিশা সব জানে, ও তোমাকে সাপোর্ট দিবে, চিন্তা করো না। দ্রুত আমার জিজু হয়ে যাও তুমি। আয়াস মজা করে দর্শনকে সাহস দিচ্ছে। দর্শন হারানো সাহস শক্তি হঠাৎ করে ফিরে পেল। অর্ষার কাছে বিদায় নিয়ে দ্রুত বাড়িতে চলে গেল। সবাই তখন খেতে বসেছে। ওর মা ওকে দেখে বলল, কিরে, তুই হুট করে কোথায় চলে গেলি? এতবার কল দিলাম, রিসিভ করলি না, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি, এমনি একটা কাজ ছিল তাই যেতে হয়েছিল। তাই বলে কল রিসিভ করবি না? টেনশন হয় না? ওর বাবা খেতে খেতে বলল, বাদ দাও দর্শন, তুমি ফ্রেশ হয়ে খেতে এসো, আমার ক্ষুধা লেগে আছে তাই খেয়ে ফেলেছি। সমস্যা নেই বাবা, তুমি খাও, আমি আসছি। দর্শন ফ্রেশ হয়ে এসে খেতে বসলো। খাওয়া শেষে উসখুস করতে লাগলো। ওর বাবা সোফায় বসে টিভি দেখছিল। দর্শন ওর বাবার পাশে গিয়ে বসলো। ওর বাবা ছেলেকে দেখে বেশ অবাক হলো। ইউএস থেকে আসার পর কখনো এভাবে পাশে বসেনি। খেয়ে দিয়ে রুমে চলে গেছে। ওর বাবা টিভির সাউন্ড কমিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবি? দিশা ওর বাবার কণ্ঠস্বর শুনে কান স্থির করে রাখলো। হ্যাঁ বাবা, আমি আসলে শুধু তোমাকে না, তোমাদের সবাইকেই কিছু বলতে চাই। দর্শনের বাবা ওর মাকে ইশারা করে ডাকলো। তিনি বেশ বুঝতে পারছেন ছেলে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চায়। দর্শনের মা এসে বসলো। দিশা দূরে দাঁড়িয়ে রইল। দর্শন কিছুক্ষণ ইতস্তত করে বলল, আমি একটা গল্প বলি তোমাদের, আমার গল্প। কলেজে পড়ি তখন, পড়াশোনা ছাড়া অন্য কিছু তেমন বুঝি না আমি। এত না বোঝার মাঝে হুট করে স্বপ্নের মতো একটা মেয়ের প্রেমে জড়িয়ে গেলাম। মেয়েটা আমার মতো গোছালো ছিল না, কিন্তু আমার প্রতি খুব সিরিয়াস ছিল। আমি ওর মতামত, ওর চিন্তাভাবনাকে গুরুত্ব দিতাম কম, কারণ আমি মনে করতাম ও বাচ্চা মানুষ,
বুঝে কম, ওর কথা কেন শুনবো আমি? আর অপর দিকে নিজেকে বুঝমান ম্যাচিওর মনে করতাম। ওর লাইফের ডিসিশনগুলো আমি নিতাম, কি করবে সেটাও ঠিক করে দিতাম। ওর নির্দ্বিধায় মেনে নিত, কারণ ওই যে আমার প্রতি অনেক সিরিয়াস ছিল, সব কিছুর ঊর্ধ্বে প্রায়োরিটি দিত। শেষের দিকে আমার রেজাল্ট খারাপ হতে লাগলো, যদিও এতে ওর হাত ছিল না, ইনফ্যাক্ট কারোর হাতই ছিল না। আমি বুঝতে পারছিলাম না কেন, ঠিক কী কারণে আমার সাথে এমন হচ্ছিল। ডিপ্রেশনে পড়ে যাই, ওর সাথে বিহেভিয়ার বদলাতে থাকে, এর সুযোগ অন্যরা নিতে লাগলো। সুযোগ আমি দিলাম আর কি। মেয়েটার কত সহ্য করবে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলি, অভিমানে দূরে সরে যাই। আমার রেজাল্ট খারাপ হয়, তোমাদের চিৎকার চেঁচামেচি কটু কথার দূরত্ব সব মিলিয়ে অসহায় হয়ে পড়ি, আর একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। সবটা ছিনে অভিমান ভুলে ছুটে আসেও। এতটাই হতবিহ্বল ছিল যে হুশ জ্ঞান হারিয়ে ফেলেছিল। অসাবধানতার কারণে অ্যাক্সিডেন্ট করে বসে হাসপাতালে বেডে মৃত্যুর সাথে লড়াই করছিল। ডাক্তার ওর কন্ডিশন দেখে কিছুই বলতে পারছিল না, অথচ কেউ কিছুই জানতে পারেনি। একমাত্র মেয়ের এই অবস্থা, জীবনের অনিশ্চয়তা ওর বাবাকে দুর্বল করে ফেলে। মা মারা গেছে জন্মের সময়, বাবাই ছিল একমাত্র ভরসা, আশ্রয়স্থল। তিনি মেয়ের বেহাল অবস্থা মেনে নিতে পারেনি, আর তার জন্য আকস্মিক পরপারে বাড়ি জমান। সম্পূর্ণ একা হয়ে যায় ও। তখনও কেউ কিছু জানতে পারেনি, জেনেছি 7.5 বছর পরে। দর্শন থামলো খানিক। এই গল্পটা পরিচিত লাগছে ওর বাবা মা দুজনেরই। দর্শন ম্লান মুখে ওর বাবা আর মায়ের দিকে তাকালো। চেনা চেনা মনে হচ্ছে। গল্পটার নায়িকা আয়াসের খালাতো বোন অর্ষা, আবার ভালোবাসার মানুষের। আমি এত বছরে ওকে ভুলতে পারিনি, আর কখনো পারবও না। যেদিন ওকে হারিয়ে ফেলি সেদিনই আমার জীবন থেকে সমস্ত সুখ, হাসি, রং হারিয়ে গেছে। কেমন নির্বিকার একটা জীবনযাপন করছিলাম, মনে হতো বেঁচে থেকেও বেঁচে নেই। এত বছর পরে ওকে পেয়ে সব কিছু জীবন্ত হয়ে উঠেছে। বাবা মা, আমি ওকে বিয়ে করতে চাই, প্লিজ তোমরা অনুমতি দাও, না তো অর্ষাকে মানাতে পারবো না। সেই বাচ্চা মেয়েটা আজ আমার চেয়ে বেশি ম্যাচিওর হয়ে গেছে, তাই তোমরা প্লিজ অমত করো না। খুব ভালো মেয়ে ও, দেখেছো তো ওকে, ওর সাথে কথাও বলেছো। দর্শনের বাবা ছেলেকে উত্তেজিত হতে দেখে বলল, রিল্যাক্স, তুমি শান্ত হও, যাও গিয়ে শুয়ে পড়ো। আই হোপ নাস্তা টেবিলে সুখবর পাবে। দর্শন বাবার উপর ভরসা করে নিজের ঘরে চলে গেল। তারপর ওর বাবা মা আর বোনের বৈঠক চলতে লাগলো। এতদিন ধরে ছেলের নীরবতা আর বদলে যাওয়ার কারণ উদ্ঘাটন করতে কেবল সক্ষম হলো। প্রিয়া আর দিশা মিলে জোর করে অর্ষাকে শাড়ি পরাচ্ছে। দর্শনের বাবা মায়ের সাথে আজ প্রথমবার তো দেখা হচ্ছে না, আজ হঠাৎ শাড়ি পরে সেজে গুজে গেলে কি ভাববে? অর্ষার ভীষণ লজ্জা লাগছে, কিন্তু খালামণির কঠোর নির্দেশ শাড়ি পরতে হবে। শাড়ি পরেই আজ ওদের সামনে যেতে হবে। বেশি বেশি হয়ে যাচ্ছে। অর্ষা, এমন পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? এভাবে দাঁড়িয়ে থাকলে শাড়ি পরা সুন্দর হবে। প্রিয়ার দিকে বিরক্তি নিয়ে তাকালো অর্ষা। তোদের শাড়ি পরানো শেষ হবে না? এতক্ষণ লাগে একটা শাড়ি পরাতে? তুই ঠিক করে না দাঁড়ালে কি করে হবে? প্রিয়া আঁচলটা ঠিক করে দিচ্ছে। দিশা কুচিটা হাত দিয়ে ধরে ঠিক করে দিল। ওকে সাজিয়ে আয়নার সামনে নিয়ে প্রিয়া বলল, মাশাআল্লাহ, কেউ চোখ সরাতে পারবে না। আয় মেকআপ করিয়ে দে। আটা ময়দা ছাড়াও ওনারা আমাকে দেখেছে, তাই এসব মেখে ওখানে গিয়ে লাভ নেই। ধুর, দিশা চলো তো, ও নিজে নিজে সাজুক অথবা বসে থাক। ওরা যেতেই অর্ষা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। শাড়িতে ভালোই লাগছে, মেকআপ যেও করে না তা নয়, কিন্তু আজ লজ্জা লাগছে দর্শনের বাবা মায়ের সামনে মেকআপ করে যেতে। যদি ভাবে বিয়ে করার জন্য পাগল হয়ে আছে, তাই নর্মাল সাজেই যাবে। ও নিচে টুকটাক সাজগোজ করে নিল। অর্ষা নার্ভাসনেস নিয়ে নিচে গেল। দর্শনের বাবা মা চা খেতে খেতে অর্ষার খালা খালুর সাথে কথা বলছে। অর্ষাকে দেখে দর্শনের পাশে বসতে বলল। অর্ষা দর্শনের পাশে বসতেই দর্শনের মা হাসতে হাসতে বলল, দেখেছো কি ভুল করেছিলাম? নিজের ছেলের পছন্দ করা মেয়েকে অন্য ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য ঘটকালি করছিলাম। ভাগ্যিস কথা আগায়নি, তাহলে আমার ছেলের যে কি হতো। বলেই আবার হাসতে লাগলো। সাথে সবাই হাসছে। দর্শনের বাবা চায়ে চুমুক দিয়ে বলল, তবুও তো তখন তোমার ছেলে মুখ খোলেনি, চুপচাপ শুনে গেছে। এই দাঁড়াও 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 দাঁড়াও, অর্ষার তো আবার ডাক্তার ছেলে পছন্দ না, এখন উপায়? অর্ষার খালু বলল, তাহলে আর কি করার, বিয়ে ক্যান্সেল। আপনার ছেলে তো আর আমার মেয়ের জন্য প্রফেশন চেঞ্জ করবে না।
অর্ষা আর দর্শন লাজুক ভঙ্গিতে একে অপরের দিকে তাকালো। সবাই ওদের নিয়ে মজা করছে, তবে অর্ষার মনে এখনো সেই চিন্তা রয়ে গেছে। বারবার আয়ানের দিকে তাকাচ্ছে। আয়ান চোখের ইশারায় বারবার ওকে শান্ত হতে বলছে। অবশেষে অর্ষা আর দর্শনের বিয়ের ডেট ফিক্সড হলো। আয়ান আর দিশার বিয়ে যেদিন হবে সেদিন। দুই ভাই বোনের বিয়ে একদিনেই হবে। অর্ষা আর দর্শন ছাদে একসাথে দাঁড়িয়ে আছে। দর্শন খুশিতে ওকে জড়িয়ে ধরতে গেলে অর্ষা মন খারাপ করে বলল, দর্শন, আমার টেনশন হচ্ছে। আসল বিষয়টা এভাবে এড়িয়ে যাওয়া উচিত হলো। ও হর্ষা, তুমি সব বিষয় নিয়ে অধিক পরিমাণে চিন্তা করো। এখন এসব নিয়ে ভেবো না তো, সব ঠিক হবে। এখন আমাকে একটু জড়িয়ে ধরে ভালোবাসো তো। বলেই দর্শন অর্ষাকে পরম ভালোবাসায় জড়িয়ে ধরে। দর্শন, অর্ষা, দিশা আর আয়ানের বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। বিয়ের কেনাকাটা শেষ। দর্শন শুধু চাইছে বিয়েটা যেন ভালো মতো হয়ে যায়, কেউ যেন কোনো বাধা সৃষ্টি করতে না পারে। অর্ষার খুশি যেন কেউ কেড়ে নিতে না পারে। ওকে কথা দিয়েছে অনেক সুখে রাখবে, ওর চোখে কখনো পানি আসতে দেবে না। অর্ষা কিছুক্ষণ পর পর ওকে কল করে উচ্ছ্বসিত কণ্ঠে বিয়ের কেনাকাটা, সাজগোজ কী কী প্ল্যান করেছে এসব নিয়ে কথা বলে। মনে হচ্ছে আগের সেই উচ্ছ্বসিত অর্ষা। এই দর্শন, লেহেঙ্গা তোমার পছন্দ হয়েছে? দর্শন মৃদু হেসে বলল, তোমার পছন্দ হলেই হবে। তোমার বিয়ে তোমার পছন্দের সব পড়বে। তাতে কি, পড়ছি তো তোমার জন্য, তাই তোমার পছন্দটাই জরুরি। তোমার পছন্দ না হলে এত সাজগোজ সব বৃথা। সাজগোজ এমনিতেও সব বৃথা যাবে। অর্ষার চোখ বড় বড় করে বলল। কেন কেন? দর্শন বাঁকা হেসে বলল, বাসর ঘরে ঢোকার পর কিছু থাকবে নাকি? অর্ষার চোখ বড় বড় করে বলল, শয়তান, ফোন রাখো তুমি, তোমার সাথে কথা নেই। অর্ষা কল কেটে দিল। দর্শন ফোনের দিকে চেয়ে মিটমিট করে হাসছে। এসব না বললে অর্ষাকে থামানো যেত না। হাসপাতালে আছে, কাজের কত চাপ, কিন্তু অর্ষার কথাই শেষ হচ্ছে না। ওর ইচ্ছে থাকা সত্ত্বেও দায়িত্বের কাছে ইচ্ছে কিছুই না। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। দুই পরিবার একসাথে বিয়ের কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, কেননা প্রতিপক্ষে ছেলে মেয়ে দুজন আছে। সকল কাজের সুবিধার্থে হলুদ আর যার মতো হলেও বিয়ের অনুষ্ঠান একসাথে হচ্ছে। দিশা আর অর্ষা একসাথে বউ সাজছে। অর্পার খুব কষ্ট হচ্ছে। ওর বিয়েটা যদি এই চান্সে হয়ে যেত কত মজা হতো। এই নিয়ে রুশানের সাথে ওর ঝগড়া লেগেছে কয়েকবার। রুশান বারবার বুঝিয়েছে সবার বিয়ে একসাথে হলে মজাটা কম হতো, ওদের বিয়ে হবে আর একবার মজা করতে পারবে। অর্ষা আর দিশা লাল বেনারসি পরে ভারী গয়না পরে বরদের জন্য অপেক্ষা করছে। ওরা হাসি হাসি মুখ করে নিজেদের মধ্যে কথা বলছে। অর্ষার খালা দূর থেকে দেখে চোখের পানি মুছছে। আজকে উনি অনেক খুশি। ছেলের বিয়ে খুশির চেয়ে অর্ষার বিয়ে হচ্ছে, এটা দেখেই ওনার চোখ জুড়িয়ে যাচ্ছে। বাবা মা মরা মেয়েটাকে আর কষ্ট পেতে হবে না, ওর চোখে আর পানি আসবে না। নতুন একটা পরিবার পাবে, ভালোবাসার মানুষ পাবে। বিয়ে পড়ানো শেষে দুই পরিবারের মধ্যে কান্নার রোল পড়ে গেল, কেননা দুই পরিবারই তাদের পুত্রবধূকে আমন্ত্রণের পাশাপাশি মেয়েদের বিদায় দিয়েছে। তাদের মেয়েরা অন্য কারো ঘরের আলো হয়ে চলে যাচ্ছে। ফুলে ফুলে সাজানো ঘরে অর্ষা বসে আছে, মনে হচ্ছে ও ফুলের রাজ্যের রাজকন্যা। চারিদিকে বিস্ময় নিয়ে দেখছে, নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। 1 বছর আগেও ভাবিনি জীবনে কখনো এই দিনটা আসবে, যাকে ভালোবেসেছিল তাকেই নিজের করে পাবে। দরজা খোলার শব্দ পেয়ে অর্ষা ভাবনা বাদ দিল। হালকা আলোয় দর্শনকে দেখতে পাচ্ছে। অর্ষা বিছানা থেকে নেমে দাঁড়ালো। দর্শনকে দেখে ওর চোখ বেয়ে পানি পড়ছে। কেন জানে না, ওকে দেখে হঠাৎ কান্না পেয়ে গেল। দর্শন হঠাৎ ওকে কাঁদতে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল। বিচলিত হয়ে ওর চোখ মুছতে গেলে অর্ষা ওকে থামিয়ে দিল। তোমাকে আরেকটু দেখি দর্শন। অর্ষা আবার কাঁদতে লাগলো। কাঁদছো কেন? অর্ষা গালে হাত রেখে মুখমণ্ডল ছুঁয়ে দিয়ে বলল, সবকিছু আমার স্বপ্নের মতো মনে হচ্ছে। দর্শন ওর হাতটা বুকের বাম পাশে রেখে আলতো চাপ দিয়ে বলল, এখন ফিল করো, জলজন্ত মানুষের হার্টবিট আমি স্বপ্ন নই, আমি তোমার বাস্তবতা। তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? কখনো আমাকে কষ্ট দেবে না তো? দূর পাগলি, ছেড়ে দেওয়ার জন্য কি বিয়ে করেছি? জীবনের সব পাবো, কিন্তু অর্ষাকে হারালে কোথায় পাবো? একবার হারিয়ে শিক্ষা হয়েছে, আর হারাতে চায় না, শুধু ভালোবাসতে চাই। বাসর ঘরে কান্নাকাটি কেন? চোখের পানি মোছো।
দর্শন আলমারি খুলে একটা বক্স বের করে অর্ষার কাছে এলো। অর্ষা বক্সটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখছে। বক্সের উপরে একটা লাল গোলাপ। অর্ষা বক্সটা খুলে দুটো নূপুর পেল। হাতে তুলে বিস্ময় নিয়ে দর্শনের দিকে তাকালো। দর্শন মুচকি হেসে বলল, আমি চাই এগুলো সব সময় তোমার পায়ের ঝনঝন আওয়াজে ঝড় তুলুক, আর সেই ঝড়ে আমি মাতোয়ারা হই। দর্শন নূপুর দুটো ওর পায়ে পরিয়ে দিল। তারপর পকেট থেকে আর একটা বক্স বের করে অর্ষাকে দেখালো। অর্ষা বক্সটা নিয়ে দেখতে চাইলে দর্শন বক্সটা সরিয়ে ফেলে বলল, এটা তোমাকে দেখানো যাবে না, এটা আমার মেয়ের, আমাদের রাজকন্যার। অর্ষার মনটা খারাপ হয়ে গেল। দর্শন বাচ্চার কথা বলছে। দর্শন অর্ষার মনের অবস্থা বুঝতে পেরে বলল, দেখো আমাদের বেবি হবে, নয়তো হঠাৎ ছোট নুপুজোড়ো আমার কেন পছন্দ হবে, আর কেনই বা আমি নিয়ে আসবো। অর্ষা বক্সের দিকে তাকালো। একটা ভালো লাগা ওকে ছুঁয়ে গেল। মুখে একটা আভা ছড়িয়ে পড়েছে। দর্শনের দুগালে হাত রেখে বলল,